Okay, so just a minute. আমরা আজকে দেখব 11.2, ঠিক আছে, 11.2 এবং এটাকে আমরা লেসন 2ও বলতে পারি। এই লেসন 2 এর মধ্যে আমরা মূলত আমাদের টপিকটাই থাকবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কিন্তু আগে থেকেই জানি, আমরা আগে ফর্মুলাগুলো দেখে এসেছি, সেই ফর্মুলাগুলোকে রিপিট করে নিবা, ঠিক আছে। এখন আমরা নতুন কিছু আরেকটা ফর্মুলা দেখব অন্যভাবে যদি করা যায়। আমরা জানি তিনটি ভিন্ন বিন্দু একই সরলরেখায় অবস্থান না করলে ওই তিনটি বিন্দুকে সরলরেখা দ্বারা যোগ করলে একটি ত্রিভুজ পাওয়া যায়, তাই না? উক্ত ত্রিভুজ ক্ষেত্রটি বাহু বেদে বা কোণ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এই অংশে আমরা একটি মাত্র সূত্রের সাহায্যে যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হব। মানে এমন একটা ফর্মুলা দেখব যেটার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন ধরনের সূত্র না ব্যবহার করে একটা সিঙ্গেল সূত্র দিয়ে আমরা ত্রিভুজ কীভাবে নির্ণয় করা যায়, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা আমরা দেখব। একই সূত্রের সাহায্যে যে কোনো চতুর্ভুজকে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে, ঠিক আছে। তার মানে আমরা চতুর্ভুজের মধ্যে আমরা দেখেছি চতুর্ভুজকে কিন্তু আমরা দুইটা ত্রিভুজে ভাগ করতে পারি, তুমি জানো? নর্মালি লেটস সে এরকম, তো আমরা যদি এরকম করে দিই তাহলে আমাদের কিন্তু এই দেখো এই একটা ত্রিভুজ হয়ে গেল পুরাটা, এবং আরেকটা ত্রিভুজ কিন্তু এই কালারে আমি যদি দিই এর একটা ত্রিভুজ হয়ে গেল, তাই না? দুইটা ত্রিভুজ হয়ে গেল। তো আমরা মূলত এই পার্টটার মধ্যে কী করব, এই সেম ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের সাহায্যে তারপরে এই দুইটা যোগ করে দিলেই এই পার্ট এবং এই পার্ট যোগ করে দিলেই আমরা দুইটা ত্রিভুজের মাধ্যমেই একটা ক্ষেত্রফল, যেটা কিনা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, দেখবো আমরা, ঠিক আছে। তো খেয়াল করো, এক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রটির পরিসীমা, বাহুগুলোর দৈর্ঘ্য সমষ্টি এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব। যে কোনো ত্রিভুজ আকৃতি বা কোণ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের এই পদ্ধতি অর্থাৎ বাহু দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ জমির ক্ষেত্রফল নির্ণয় এটি খুবই কার্যকর। কারণ হিসেবে বলা যায় ত্রিকোণাকার বা চৌকোণাকার জমির কেন্দ্রবিন্দুগুলো স্থানাঙ্ক যদি জানা থাকে বা সম্ভব না হয়, কিন্তু যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রফল নির্ণয় সক্ষম হব, তাই না? সবসময় তো আমরা ত্রিভুজের কী করব, স্থানাঙ্ক পাবো না। তখন আমরা যদি বাহুগুলো দৈর্ঘ্য জানতে পারি তখন আমরা এটা ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারবো। আচ্ছা, সো এটার মধ্যে আমরা দুই ধরনের পদ্ধতি যেটা বললাম, যে একটা হচ্ছে আমরা দেখব কি নর্মাল যে পদ্ধতি এতদিন ধরে শিখে এসেছি, ঠিক আছে, যেটা হচ্ছে পদ্ধতি 1, বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। দেখা যাক ক্ষেত্রফল নির্ণয়ের শূন্য। দেখো পার্শ্বের চিত্রে এ বি সিতে একটা ত্রিভুজ দেখানো হয়েছে, যেটা হচ্ছে এ কোঅর্ডিনেট x1 y1, এ বি কোঅর্ডিনেট x2 y2 এবং সি কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। তিনটি বিন্দু বিন্দু এ বি বি সি এবং সি এ ত্রিভুজটির সাহায্যে নির্ণয় করলেই আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। খেয়াল করো, আমরা ট্রেডিশনালি যেটা দেখে এসেছি এতদিন ধরে, ঠিক আছে, যে এ বি বাহু দৈর্ঘ্য যদি সি ধরি, দেখো এখানে নেমিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। খেয়াল করো, দেখো যেটা আমি বলতে চাই সবসময় কিন্তু এটা মনে রাখবে, আগেও যদি শিখেছো, ঠিক আছে। আমি যদি এটা নর্মাল ত্রিভুজ এঁকে দিই, ঠিক আছে, এখন তুমি নাম দিতে পারো এটাকে তুমি নাম দিতেছো এ, এটাকে নাম দিতেছো তুমি বি এবং এটাকে নাম দিতেছো তুমি সি, তাই না? যদি এরকম নাম দাও ত্রিভুজটার, তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য, আমাদের তিনটা বাহু পাইতেছি, একটা কি বাহু, এ বি একটা বাহু, একটা হচ্ছে বি সি একটা বাহু, একটা হচ্ছে সি এ একটা বাহু, তাই না? এ বি অর্থাৎ এদিক দিয়ে এসছে একটা, এদিক দিয়ে একটা গেছে এবং আরেকটা হচ্ছে এদিকে গেছে। এখন আমরা যখন এগুলো নাম দেই তখন নাম আমরা কীভাবে দিই, এই এ বিকে আমরা এ বি না লিখে আমি কিন্তু এটাকে নাম দিব তখন এই সি এর যেহেতু এটা উল্টা, এটাকে আমি দিয়ে দেবো সি, ছোটো হাতের সি, ঠিক আছে।
না সরি, এ বি তো উল্টাটা, সরি এটা একটু জাস্ট খেয়াল করো। আমাদের এ বি কোনটা? এইটা। তো এ বি যেহেতু এটা হবে, যেহেতু হ্যাঁ উল্টা, সেটাই সরি, এ বি যেহেতু এটা হবে, যেহেতু এটা সি এর উল্টা আছে, তো এটাকে আমি বলবো ছোটো হাতের সি। বিসি যেহেতু এর উল্টা দিকে আছে, এর বিপরীত, তো এটাকে আমি ছোটো হাতের এ, এবং সি এ যদি যেহেতু বি এর অপর সাইডে আছে, এটাকে আমি ছোটো হাতের বি দিয়ে নির্দেশ করব। নর্মাল এটা হচ্ছে আমাদের নামকরণ একটা পদ্ধতি আর কি, ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না। দেখো এখানে এটাই কি বলেছে, যেহেতু এটা সি এর পরিবর্তে আছে, তো এটাকে আমি সি দিয়েছি। এটাকে যেহেতু এ এর পরিবর্তে বিপরীতে আছে, এটাকে আমি এ দিয়েছি। এটা যেহেতু বি এর পরিবর্তে আছে, তো সি একে আমি বি বলতেছি, ঠিক আছে, এটাই কিন্তু আমরা দেখলাম। তো এ বিকে আমরা কি বলতে পারি, এ বি আমি ছোটো হাতের সি বলতে পারি, বি সিকে আমি ছোটো হাতের কি বলতে পারি, এ বলতে পারি, এবং সি একে আমি ছোটো হাতের বি বলতে পারি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আর কী করলাম, জাস্ট নাম করলাম, ঠিক আছে। জাস্ট যেই শীর্ষবিন্দু থাকবে, আমরা দেখছি না ত্রিভুজের শীর্ষবিন্দু, এইটা, তো এটার বিপরীত সাইডে যে দৈর্ঘ্য থাকবে, যেই বাহু থাকবে, সেটাকে আমরা ওইটার নাম দিব। এই শীর্ষবিন্দুর বিপরীতে যেই বাহু আছে এটার নাম দিব, এবং এই শীর্ষবিন্দুর বিপরীতে যেটা আছে সেটাকে আমরা এটা নাম দিব, ঠিক আছে, নর্মাল অ্যাস দ্যাট। সো খেয়াল করো, বি বাহুর দৈর্ঘ্য সি ধরে নিয়ে সি ইকুয়াল টু √(x1 x2), জাস্ট ফর্মুলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ত্রিভুজটির পরিসীমা সবসময় আমাদের কি ধরে নিব, আমরা 2s ধরে নিব, ঠিক আছে। 2s যদি ত্রিভুজটির পরিসীমা হয়, 2s = a + b + c পরিসীমার বাহু, তাহলে s অর্থাৎ সেমি পরিমিটার বা ত্রিভুজের অর্ধ পরিসীমা কি হবে, s = ½ a + b + c, ঠিক আছে। মানে আমরা s এর ফর্মুলা দেখেছিলাম না, ফর্মুলা আমরা কি দেখেছিলাম, s = a + b + c /2, এটাই কিন্তু এই /2কেই তুমি কিন্তু লিখতে পারো ½ a + b + c, ঠিক আছে। আগের ফর্মুলাই জাস্ট অন্যভাবে দেখাইছে, কোনো সমস্যা নাই, তুমি এইভাবেও লিখতে পারো, তুমি এইভাবেও লিখতে পারো। এভাবে লিখলে জাস্ট তখন এ বি সিকে নিয়ে আলাদা করে ভাবতে হয় না, এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে। এটাই জাস্ট ফর্মগুলো চিন্তা করতে দিব, বুঝতে পারছি। আমরা এস অর্থাৎ অর্ধ পরিসীমা, পুরো পরিসীমাকে আমরা 2s ধরে নিলাম, এবং a + b + c সাহায্যে। তো এটাই দেখো, এস যদি এটা হয়, তাহলে এই প্রথমে এরপরেই এই 2s, এটা যখন আমরা 2s লিখি তখন এটা পুরো পরিসীমা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অর্ধ পরিমিটারকে আমরা যদি সেমি পেরিমিটার বা এস ধরে নিই, এস কোত্থেকে এসেছিল, সেমি পেরিমিটার থেকে, সেমি পেরিমিটার থেকে এসেছিল আমাদের এস, এটাকে আমরা এস বলি। তাহলে আমরা যখন পেরিমিটার বলতেছি তখন আমরা এটাকে পি না বলে আমরা 2s বলতেছি, জাস্ট নামের ক্ষেত্রে একটু পরিবর্তন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো তারপরে খেয়াল করো, সো ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়। তো এ বি সি যদি একটা এ বি বাহুর দৈর্ঘ্য সি হয়, বিসি যদি এত হয়, তাহলে আমরা এ বি সির ক্ষেত্রফল আমরা দেখেছিলাম সেমি পেরিমিটার আমাদের লাগে আগে, যে √(s, s - a, s - b এবং s - c), এটাই তো ছিল নাকি, কোনো সমস্যা নাই, বর্গ একক, ঠিক আছে। পরিমিতি প্রমাণটা দেখে নেব, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে একটা পরিসীমা বিন্দু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো এবং পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্য। যখনই বলেছে মোটামুটি চিত্র আঁকো, তখন তোমাকে আর গ্রাফে আঁকতে হবে না, তুমি জাস্ট র্যান্ডমলি তুমি এরকম একটা চিত্র এঁকে দিয়ে তুমি এটা, মানে এইভাবে অবশ্যই না, পেন দিয়ে এবং স্কেল দিয়ে করবা, মানে আমি ওইটা যখন এঁকেছিলাম সেটা আর কি, এটা একটু মোটামুটি চিত্র, ঠিক আছে, এরকম তখন তুমি দেখাই দিবা আর কি কোনটায় কী ধরতেছে এবং কী কী আছে। এবং পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্য মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। তখন যেহেতু দেখো খেয়াল করো, এখানে তোমাকে বলে দিয়েছে যে পরিসীমা বের করো এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদের কী করতে হবে, বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নিতে হবে, এ বি, বি সি এবং সি এ, ঠিক আছে না। এ বির কী হবে, এ বি হবে তখন ছোটো হাতের সি হয়ে যাবে, বি সি ছোটো হাতের এ হয়ে যাবে এবং সি এ ছোটো হাতের বি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি সমান সমানটা লিখতে পারি।
তারপরে হচ্ছে আমরা কি করব, যেহেতু আমাদের এই তো রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি লাগবে। তো এটার জন্য আমাদের এস লাগবে, এস সমান সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি। এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমরা এস বের করবো আগে, তারপরে আমরা সেমি পেরিমিটার দিয়ে আমরা রুট ওভার করে দিয়ে আমরা এটা ইউনিট, স্কোয়ার ইউনিট, তাই না? ফর্মুলা কি স্কোয়ার ইউনিট হবে, ঠিক আছে? স্কোয়ার ইউনিট বুঝতে পারছি। তো এখানে এ বি সি আমি বলেছিলাম না, তিনটা বাহুর দৈর্ঘ্য, যেটার মধ্যে এ বিকে আমরা সি বলতেছি, বি সিকে আমরা এ বলতেছি এবং সি একে আমরা এ বলতেছি। এটা কীভাবে করব, এটা যদি মুখস্থ না থাকে তখন আমরা কিন্তু এই তো যেভাবে একটু এঁকে নিয়ে শীর্ষবিন্দুর অপর বাহুকে আমরা ওই নামে দিয়ে তারপরে জাস্ট করে দিলেই হবে, ঠিক আছে? এটা অন্য কিছু কিন্তু না। তো এটা পারা যাবে আশা করতেছি। দেখো এখানে সেটাই দেখাইছে। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য সি, দেখো এরকম করে নিয়েছে, তারপরে এটা করে নিলাম বি সি বাহুর দৈর্ঘ্য এবং সি এ বাহুর দৈর্ঘ্য। এস যেহেতু আমাদের হাফ এ প্লাস বি প্লাস সি, এস বের করে নিলে 6 এগো, তো ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস বি, এস মাইনাস সি করে নিয়ে আমরা বর্গক্ষেত্র চিত্র থেকে আমরা বুঝতে পারলাম। তারপর তোমায় কি বলেছিল, এখানে কি বলেছিল ত্রিভুজটি, আচ্ছা ত্রিভুজটি কোন ধরনের, চিত্র দেখে আন্দাজ করো এবং যুক্তি সপক্ষে। চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? যেহেতু এটা এরকম 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 আছে, তো পিথাগোরাসের সাহায্যে প্রমাণ করে দেখানো হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু এত, বিসি স্কোয়ার। এটা কিন্তু আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের সময় দেখেছি। সো এটা এ বি একটা অতিভুজ এবং এ সি একটা সমকোণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর উদাহরণ 7-এর মধ্যে এ বি সি তিনটে শীর্ষবিন্দু দেয়া আছে, ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, নাম দাও আগেরটার মতোই, ঠিক আছে? এটাও গেল। সেটা হোমওয়ার্ক থাকবে দুটো কোশ্চেনই, উদাহরণ 6, 7 এবং 8-এর মধ্যেও যেটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং এটাও সেম। তো এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো বিষয় বাহু অপর দুটি বাহু সমন্বয়, আচ্ছা ঠিক আছে, একটি মাত্র শর্তের সাহায্যে নির্ণয় করা সম্ভব হয়েছে, অন্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে নির্ণয় করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো একটি চতুর্ভুজে 8টি শীর্ষবিন্দু চতুর্ভুজটি আঁকো এবং যেটি যে কোনো দুটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে, যে কোনো দুটি বাহু, যখন বলে দিয়েছে যে কোনো দুটি বাহু, ঠিক আছে? তো যে কোনো দুটি বাহু খেয়াল করো, বাহু এ বি ইকুয়াল টু সি এবং বাহু বি সি ইকুয়াল টু এ ধরে নিয়ে করলো, এবং কর্ণ আমাদের হয়ে যাবে এখানে এই দুটি কর্ণ, তাহলে আমাদের এসি একটা কর্ণ আর এটা হচ্ছে বিসি একটা কর্ণ, সিডি একটা কর্ণ, ঠিক আছে? তো যে কোনো দুটি বাহু দুটো দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে। তো খেয়াল করো প্রথমে কি করেছে, তার আগে আমরা দেখে নিই কর্ণগুলো আমরা কীভাবে রাখতেছি, খেয়াল করো। আমি জাস্ট নামকরণগুলো দেখবো আর কি, ঠিক আছে? অন্য কিছু যদি তুমি দেখেছো তবুও আরেকবার আমি দেখাই দিতেছি। এটা ছোটদের পড়া, এখন এগুলো বুঝতে না বুঝতে সমস্যা আছে অনেক, ঠিক আছে? আমরা দেখেছিলাম এই সবগুলোকে আমরা একটা বাহু বলবো, তাই না? এগুলো বাহু এবং এরা দুইটা কর্ণ, তাই না? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এখন আমরা নাম দিই, এটাকে আমি বলতে পারি এ বি সি এবং এটা ডি, না বড় হাতের, ঠিক আছে? তাহলে এখন আমাদের বলতো ছোট হাতের সাইনগুলো কোথায় কোথায় বসবে? আমি কি বলেছিলাম, যেহেতু এটা শীর্ষবিন্দু হচ্ছে এইটা, তাহলে শীর্ষবিন্দু এটা হলে এটার পরের দিকে যেটা আছে এটার বিপরীত বাহু হচ্ছে এই বাহু, এটাকে আমি এ বলতে পারি। এটার যেহেতু এটা শীর্ষবিন্দু, এটার বিপরীত বাহু কোনটা? এটা, তো এটাকে আমি বি বলতে পারি। এটার যেহেতু শীর্ষবিন্দু, এটার বিপরীত বাহু কোনটা? এটা, তো এটাকে আমি ছোট হাতে ছি বলতে পারি।
এবং এটার যেহেতু আচ্ছা সরি এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে ডি হচ্ছে যেটা থাকবে সেটাকে আমি বসাই দিতে পারি। এইভাবেই কিন্তু এরকমটাই করেছে, ঠিক আছে। এ বিকে সি ধরেছে, দেখো এ বিকে সি ধরেছে, তারপরে বিসিকে এ ধরেছে, বিসিকে এ ধরেছে, তারপরে খেয়াল করো এসিকে বি ধরেছে, এ সিকে বি ধরেছে। আচ্ছা আচ্ছা ডি হচ্ছে হ্যাঁ এসিকে বি ধরেছে, মানে এসি এটা সমানই তো এটা, ঠিক আছে। এটা যেটা এটা একই কথা। কর্ণগুলোকে এখানে বি এবং সি ধরেছে। যাই হোক আমরা জাস্ট এভাবে শুধু নামকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি, ঠিক আছে। এখন যেটা করব এই কর্ণগুলোকে একটা সি একটা ডি ধরে নিয়েছে আর কি, ঠিক আছে। একটু খেয়াল রাখলেই হবে। এখন কোনো কিছুই না, এস ইকুয়াল টু বি, ঠিক আছে। নর্মালি যেটা দেখলাম এস ইকুয়াল টু, আমরা যেহেতু কর্ণ দুটা লাগতেছে, কর্ণ সিডি এবং এটা, সো বাহু আবার করেছে। সো যেহেতু আমরা দেখলাম যে বাহু হচ্ছে এ বি বিসি সিডি ইকুয়াল টু ডিএ, চারটা বাহু সমান, যেটা একটা বর্গ বা রম্বাস হতে পারে, তাই না। প্রথমেই হচ্ছে আমাদের বাহুগুলো বের করে নিতে হইল। এখানে যদিও বলেছিল যে দুটি বাহু এবং দুটি কর্ণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তোমরা পরে দেখবো। আপাতত আমাদের বুঝতে হবে এটা কি ধরনের জিনিস। সো আমরা প্রথমে হচ্ছে কি করি, প্রথমে হচ্ছে একটা সাইডের নাম বের করে ফেলি, ঠিক আছে। আমাদের এ বি বের করে ফেলবো, এ বি বি সি সি ডি এবং ডি এ, এই তিনটা হচ্ছে আমাদের সাইড, তাই না। খেয়াল করো এ বি একটা সাইড, বিসি সিডি এবং একটা কি ডি এ সাইড। এই সাইডগুলো যদি সবগুলো সমান হয়, সবগুলো সমান হয়, সব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল বানানটাকে ঠিক করে লিখি, সবগুলো হচ্ছে আমাদের ইকুয়াল। তো ইকুয়াল হলে আমাদের এটা আইদার স্কোয়ার মানে বর্গ হইতে পারে বা রম্বাস হইতে পারে, তাই না, কারণ রম্বাসেরও চারটা সাইড সমান। রম্বাস ঠিক আছে, রম্বাস বা বর্গ দুটাই হতে পারে। এখন আমাদের হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এই সেকেন্ড পার্ট কি, এটা স্কোয়ার নাকি এটা রম্বাস, কোনটা। তাহলে এটা কি, এটা কীভাবে বের করবো, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের মান বের করব, এই দুইটা কর্ণের মান বের করব, ঠিক আছে। একটা হচ্ছে বিডি গেছে, একটা হচ্ছে সিএ গেছে, ঠিক আছে। একটা বিডি গেছে, এইটা একটা কর্ণ, এটা হচ্ছে সিএ, এটা একটা কর্ণ, ঠিক আছে। সো খেয়াল করো তারপরে কি করেছে, আচ্ছা চতুর্ভুজ বর্গ বা রম্বাস অতটুকু পর্যন্ত দেখেছিলাম। তারপরে এখানে কি করেছে ওরা অন্যভাবে, বর্গক্ষেত্র অন্যভাবে প্রুফ করেছে। সেটা কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি এরকম হয়, ইকুয়াল যদি এসি স্কোয়ার হয়, তাহলে যেহেতু এটা যদি এটা একটু সমকোণ তৈরি করে, আমরা দেখেছিলাম না বর্গের মধ্যে চারটা সমকোণ, তো যদি বর্গগুলো যদি একটা বর্গ চারটা কোণ 90 ডিগ্রি করে, তাই না। তো যদি এটা যদি একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, বা এটা যদি এই তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল যদি এসি স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারি কি এটা একটা হচ্ছে একটা 90 ডিগ্রি তৈরি করতেছে এবং এটা একটা সমকোণী, আর সমকোণী যেহেতু এবং একটা সাইডে যেহেতু সমান, তো এটাকে আমরা একটা রম্বাস, এটা একটা স্কোয়ার, এটা প্রুফ করে দিয়েছি, ঠিক আছে। সো এখন আমাদের পরের কাজ, ঠিক আছে। পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে চতুর্ভুজ। তো তোমার এখানের মধ্যে একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটা কি, যে এখানে যদি আমাদের রম্বস হইতো, তাহলে এটা কি হইতো, রম্বস হইলে প্রথম কথা তো এটা রম্বস হইলে আমাদের কি হইতো না, চারটা সমকোণ হইতো না, কারণ আমরা দেখেছিলাম না, আমরা যদি
আগের পোর্শনের মধ্যে দেখি, রম্বস বিপরীত কোণ সমান এটা থাকে এবং দেখো 4টি কোণে সমকোণ তৈরি করে, কিন্তু এখানে সমকোণ তৈরি করবে এটা কোনো কারণ আর কি, ঠিক আছে। বিপরীত কোণ সমান হতে পারে কিন্তু এখানে 4টি কোণ সমান তৈরি করে না, ঠিক আছে। সো এটার জন্যই মূলত এটা অন্য হইলেই তখন সেটা রম্বস হয়ে যেত, ঠিক আছে। যে কোনো কোণ তৈরি করুক, আমার কোনো মাথা ব্যথা নেই এখানে। মাথা ব্যথা কি নিয়ে, এটাকে লাইক কি করেছে কিনা, এটা সমকোণ তৈরি করেছে কিনা। যদি সমকোণ তৈরি না করে তাহলেই এটা রম্বস হবে না, ঠিক আছে। এটা স্কোয়ার হয়ে যাবে, কারণ আলটিমেটলি আমরা দেখে ফেলেছি সাইডের মান বের করে ফেলেছি। আচ্ছা যাই হোক, তো আমাদের নেক্সট কাজ হচ্ছে চতুর্ভুজ বিসিডি এর ক্ষেত্রফল। এখন আমরা যেটা করব এটা হচ্ছে 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাই না। কারণ দেখো আমাদের এখানে কিন্তু 2টা ত্রিভুজ তৈরি হয়েছে, তুমি সেটা দেখছো। একটা ত্রিভুজ কি, একটা ত্রিভুজ হচ্ছে এইটা, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এই পার্টটা, ঠিক আছে। আরেকটা ত্রিভুজ আমাদের কোনটা, আমাদের ত্রিভুজ আরেকটা হচ্ছে এইটা। সো এই যে এটা একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কোনটা বলতেছে, এই 2টা ত্রিভুজের যখন আমরা কি করব, ক্ষেত্রফলগুলো যোগ করে দিব, 2 গুণ 2টা ত্রিভুজ, তাই না। 2টা ত্রিভুজে যখন আমরা যোগ করে দিব ক্ষেত্রফলগুলো, তখনই তো আমাদের কি হয়ে যাবে, তখনই তো আমাদের এই পুরা চতুর্ভুজের আমাদের কি হয়ে যাবে, আমাদের এরিয়া বা ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না। বিষয়টা তো এরকম, এটা একটা ফর্ম আর কি, ঠিক আছে। তো 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে এখানে এবিসি ক্ষেত্রফল কেন বলেছে, কারণ এই এবিসি যা হবে বাকিটাও এই এসিডি তো তাই হবে, ঠিক আছে না। তো এখানে আমাদের এবিসি একটা ট্রায়াঙ্গেল এবং একটা হচ্ছে এডিসি একটা ট্রায়াঙ্গেল না, এটার মান যেটা, এটার মান তো সেটাই ছিল, ঠিক আছে। এই জন্য যেহেতু এটা একটু স্কোয়ার, তো এটার মান দুইটারই সমান, এই ত্রিভুজের মান যেটা, এই ত্রিভুজের মান একই, এই জন্যই আমাদের 2 গুণ এবিসি করে ফেলবে, ঠিক আছে। 2 গুণ এবিসি করে দিয়ে এটা জাস্ট এবিসি এর একটা বের করেছে, এখানে ত্রিভুজ এবিসি এর পরিসীমা 2s, এবি প্লাস বিসি প্লাস সি এর দিয়ে করলো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেহেতু এটা ছিল, তো বর্গ একক বের করে লাস্টেরটা আমাদের এবিসিডি ইকুয়াল টু হচ্ছে 2 গুণ হচ্ছে করে দিয়ে বের করে ফেললো। বর্গের বাহুর দৈর্ঘ্যকে বর্গ করেও ক্ষেত্রফল করা আছে, ঠিক আছে না। আমরা কিন্তু আইটাও করতে পারতাম ক্ষেত্রফল বের করার জন্য, ওই ফর্মুলাও তুমি ব্যবহার করতে পারতাম। কোন ফর্মুলা ছিল, বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না। তো এটাও তুমি করতে পারতাম, দেখে নেই। দেখো সরি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার নাকি, সেটাও তুমি করে ফেলতে পারতে, এ গুণ এ, যেহেতু যে কোনো বাহুর দৈর্ঘ্য এটা ছিল, সো আমরা ওইটাও করে ফেলতে পারতাম। তো যে কোনোভাবে করা যায়, এখানে তোমার যদি বলে না দেয় আর কি, ঠিক আছে। যেহেতু তোমাকে এখানে বলে দিয়েছে, কিছু বলে দিয়েছে, যে কোনো দুটি বাহু কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। যেহেতু এরকম বলে দিয়েছে, তখন আমাদের এইভাবে করতে হয়েছে আর কি। আচ্ছা, এখন দেখো এবিসিডি এর পরেরটা কোশ্চেন বলে দিয়েছে, এবিসিডি দ্বারা গঠিত চতুর্ভুজটি অঙ্কন করে এবং প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে চতুর্ভুজটির ক্ষেত্রফল নেয়। তো প্রতিটি দৈর্ঘ্য বের করে ফেলছে, ঠিক আছে, এবিসিডি
AB BC CD DA এবং কর্ণ বের করে ফেলছে AC, ঠিক আছে, কর্ণ বের করে ফেলছে AC, যেহেতু একটা কর্ণ বের করতে বলছিল। তাহলে তারপরে হচ্ছে আমাদের ABC এর মধ্যে আমরা দেখেছি এত একক এত, তো ABC এর ক্ষেত্রফল বের করে ফেললো। তারপরে হচ্ছে ACD, একটা হচ্ছে ABC, যেহেতু এটা কোনো কি না, যেহেতু এটা কোনো মানে স্কোয়ার বা রম্বাস না, তো এটার জন্য আমাদের দুইটা এরিয়া বের করতে হয়েছে, একটা হচ্ছে ABC এর ক্ষেত্রফল, একটা হচ্ছে ACD এর ক্ষেত্রফল বের করেছে। তো আমাদের কি করলো, আমাদের হচ্ছে তখন দুইটা তারপরে যোগ করে দিলেই হবে, ঠিক আছে। ABCD এর যোগফল কীভাবে করছে, ওইটা ওই এরিয়াটা এবং ওই এরিয়াটা এটা যোগ করে দিচ্ছে। কিন্তু যেহেতু আমাদের স্কোয়ার বা রম্বাসের ক্ষেত্রে আমাদের দুইটাই সেম হয়, ঠিক আছে, দুইটাই সেম হয়, যেহেতু দুইটার এরিয়া সমান, মানে দুইটার সমান, দুইটা যেহেতু সেম হয়, বা স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম কি দুইটা ট্রায়াঙ্গেলই সমান, তো আমরা যে কোনো একটা করে দিয়ে ওইটাকে দুইগুণ করে দিয়েছি। আর এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা, তো এটা একবার করতে হয়েছে, এটা একবার করতে হয়েছে, এগুলো একটু প্র্যাকটিস করলে পারা যাবে, ঠিক আছে। দেখো মন্তব্য বলতেছে চতুর্ভুজটি বর্গ বা আয়ত বা সমান্তরিক বা রম্বাস কোনটি নয়, বিষম আকারের ক্ষেত্রফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এখানে দেখো চারটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ABCD রম্বাস। রম্বাস কীভাবে দেখাবো, যদি চারটা সাইড আমাদের সমান হয়, প্রথম হচ্ছে এইটা, ঠিক আছে, চারটা সাইড সমান ধরে নিলাম, এবং আমাদের কি করতে হলো, দেখো এখানে কিন্তু একটা ছিল, এটা কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে। এখানে কি করেছে, ABCD চারটা সাইড দেখায় এটাকে রম্বাস দেখাই দিচ্ছে, এটা কিন্তু হবে না। এখানে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি কাজ করতে হইব, দুইটা বা যে কোনো একটা এরিয়া দেখাতে হবে, মানে যে কোনো ওই সমকোণ না এটা দেখাতে হবে, ঠিক আছে। তুমি যদি একটু সমকোণ না দেখাতে পারো, তখনই কিন্তু আমাদের কি হবে, তখনই আমরা এটা বলতে পারবো যে এটা একটা রম্বাস না। বুঝতে পারছি? তো সমকোণ না করার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা এরিয়া এবং তৃতীয় এই যে একটা কর্ণ বের করতে হবে, তাই না? একটা কর্ণ বের করতে হবে, কর্ণ বের করে দেখাতে হবে। কর্ণ যদি বের না করো তখন কিন্তু এটা কেটে দিবে, ঠিক আছে। বইয়ের মধ্যে হয়তো বা দিয়ে দিয়েছে, এটা আমাদের সময় ছিল, এখনও আছে। তো তোমায় কী করতে হতো, বিষয়টা যে তোমাকে এই যে এটা একটা সাইড পেলা, এটা একটা সাইড পেলা, দুইটা তো পাইলাই, কিন্তু একটা কর্ণ বের করলাম, ঠিক আছে। এর ধরো যে এইটার মধ্যেই ABC, এই কর্ণটাই, এইটা সাইড পেলা 10 একক বলতেছে, এটাও 10 একক, কিন্তু এইটার কত, এটা যদি এটা যদি বড় হইতো, তখনই আমরা বলতে পারতাম, এই সাইডটা যদি এই দুইটা সাইডের স্কোয়ারের থেকে বড় হতো, তাহলে আমরা বলতে পারতাম ওই পিথাগোরাসের ফর্মুলা ফেলবা, ঠিক আছে, যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ গ্রেটার, এটা হচ্ছে C স্কোয়ার থেকে বড়, তাই না? এরকম একটা ফর্মুলা ছিল পিথাগোরাসের ফর্মুলা। আগেরটা আমাদের দেখলাম স্কোয়ার নির্ণয় করার জন্য, যদি এটা যদি 90 ডিগ্রি না হয়, যদি পিথাগোরাসের মাধ্যমে না হয়, তখন আমরা বলবো এটা রম্বাস। বুঝতে পারছি? এটা তোমার হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, তারপরে দেখো BC এবং CD দৈর্ঘ্য নির্ণয় করো এবং ABCD বর্গ যাচাই করো। তো কর্ণ BC বের করেছে, AC ইকুয়াল টু হচ্ছে এত, AC হচ্ছে জাস্ট এই তো AC, তো A বের করতে হবে, C বের করতে হবে, এই দুইটার একটা দৈর্ঘ্য বের করলো, ঠিক আছে। এবং কর্ণ BD দেখা যাচ্ছে BD কর্ণ সমান, দেখতেই পারতেছো। সো যেহেতু এটা সমান, পিথাগোরাসের অনুযায়ী হচ্ছে কি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, দেখো ইজ ইকুয়াল টু C স্কোয়ার, ঠিক আছে না। AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার। দেখো এটা একটা সমকোণ দেখাই দিল, তো এটা একটা বর্গ, তো এটা কিন্তু এখানে হইতো না, যেহেতু আগের কোশ্চেনের মধ্যে বলেছে যে রম্বস দেখাও, তো রম্বস দেখানোর জন্য এখানে কি করে দিয়েছে, এটা একটা লাইক ফল্ট বলা যায়, লাইক নর্মাল করার জন্য, ঠিক আছে। কিন্তু নর্মালি আমাদেরকে এটা করতে হইতো আর কি, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা কোশ্চেনই সেম দেখিয়েছে এবং এই বর্গ কিনে যাচাই করো, তো দেখছো এটা কিন্তু বর্গ হয়ে গেছে। তো একটা কি একই সাথে বর্গ এবং রম্বাস হতে পারে না। তো আগেরটা যেহেতু খালি রম্বাস চাইছিল, সেই জন্য আমাদের জাস্ট সবগুলো একই এক এক করে দেখাই দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সাধারণত রম্বাস না জন্য, যেহেতু এটা বর্গ হয়ে গেছে, তো এটা তো রম্বাস হওয়ার কথা ছিল না, তাই না। তো এটা একটু খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে। যেহেতু কোশ্চেনে দিয়ে দিয়েছে এরকমভাবেই, তো এটা করলো আর ত্রিভুজটির মাধ্যমে
ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেম, যেহেতু এটা একটু বর্গ হয়ে গেছে, তো আমরা হচ্ছে ABC ক্ষেত্রফল বের করে ফেলবো, এটাকে 2 দিয়ে গুণ করে দিব, সেটাই করেছি। ঠিক আছে, ABC দেখো, ABCর ক্ষেত্রফল বের করেছে, তারপর 2 গুণ ABC ক্ষেত্রফল করে দিচ্ছে। বর্গের ক্ষেত্রেই শুধুমাত্র এটা করা যাবে, অন্যগুলো হইলে তখন কিন্তু আমরা 2টা আলাদা করে করতে হতো। ঠিক আছে, বুঝতে পেরেছি। বা আরেকটা করেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি সাইড স্কোয়ার, মন্তব্য যে কোনোভাবেই করছে আর কি। ঠিক আছে, তো এটা যেহেতু তো A স্কোয়ার করলেই হতো, এ যেহেতু সবগুলো সাইডে যেহেতু √10, তো √10কে স্কোয়ার করে দিয়েছে। এটা জাস্ট যে কোনোভাবেই আমাদের এটা জাস্ট শিখতেছি আমরা। ঠিক আছে, তো বড় পদ্ধতিতে করাই ভালো, এটাও করলেই অ্যান্সারও পাওয়া যাবে। তবে ওইভাবে করলে আমাদের যেহেতু বলে দিয়েছে এখানে, ঠিক আছে, যেহেতু এখানে বলে দিয়েছে যে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই আমাকে ত্রিভুজ ক্ষেত্র বের করতে হবে। তুমি যদি কিছু না বলে দিত, তুমি কিন্তু সাইডে স্কোয়ার করে দিলেই তোমার অ্যান্সার বেড়ে যেত। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা গেলে আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে পদ্ধতি 2, শীর্ষবিন্দু স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা কী করলাম? এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে স্থানাঙ্ক ছাড়া আমরা মূলত কী করলাম? আমরা মূলত হচ্ছে সাইডগুলো দিয়ে আমরা মূলত করলাম। এখন হচ্ছে আমরা শুধুমাত্র স্থানাঙ্ক দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, যেটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমরা দেখব না, আমরা সূত্র ক্ষেত্রফল দেখব। ঠিক আছে, দেখো ABC এর ক্ষেত্রফল যখন আমাদের বের করতে হবে শুধুমাত্র স্থানাঙ্ক দিয়ে, তখন আমরা কি করব বলো তো? তখন আমরা কি করব? এই তো এই ফর্মুলাটা বর্গ একক। প্রথমেই আমাদের হচ্ছে এটা নিয়ে আসবো। আচ্ছা, দেখো প্রথমে আমরা ধরো যে সাধারণত আমাদের কীরকম দেওয়া থাকবে, একটু বোঝার চেষ্টা করো, এটা নতুন জিনিস, নতুন কনসেপ্ট। আমাদের A দিয়ে দিলাম x1 y1, ঠিক আছে। B দিয়ে দিলাম x2 y2, C দিয়ে দিলাম x3 y3 এবং D দিয়ে দিলাম x4 y4। ঠিক আছে, এখন সরি, D দিব কেন? কারণ আমাদের ত্রিভুজ বের করতেছি, D পরে আসবে। ঠিক আছে, এখন তোমাকে আমি যা বললাম যেগুলো দিয়েই তুমি নর্মালভাবে তুমি কী করো, তুমি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমরা কি করব? সূত্র লেখার সময় প্রথমে হচ্ছে হাফ দিব, ঠিক আছে, তারপরে মডুলাস দিব, x1 y1 লিখব, x2 y2 লিখব, x3 y3 লিখব, তারপরে আবার আমরা x1 y1 লিখব। ঠিক আছে, যদি ভুলে না যায় আর কি। ঠিক আছে, এই দেখো এটাই কিন্তু এখানে করেছে। মানে 1 2 3 1, ঠিক আছে, এইভাবে লিখবো আর কি। বুঝতে পারছি? লিখলাম, জাস্ট 3টে লিখে, অতটুকু পর্যন্ত 3টে লিখে, তারপরে লাস্টে আবার প্রথমে যেটা লিখেছিলাম, প্রথমে যা লিখবো সেটাকে এখানে লিখে দেব। ঠিক আছে, এখন কি থাকবে? এখন লিখবো আমরা হচ্ছে ইকুয়াল টু, এই হাফটা তো থাকতেছেই, এটা ব্র্যাকেটে চলে আসলো। ব্র্যাকেটে কি চলে আসলো? x1 এটার সঙ্গে এটা গুণ করে দিব, এটার সঙ্গে এটা, x1 y2 গুণ করে দিলাম, যোগ করব এটার সঙ্গে আবার এটা গুণ করে দিব, x2 y3 যোগ করে দিলাম, তারপরে আবার এটার সঙ্গে এটা করে দিব, যোগ x3 y1। বুঝতে পারছি? তো দেখো সবার সঙ্গে একটা করে যোগ হয়ে গেল। ঠিক আছে,
এখন কি করব, এখন হচ্ছে আবার এইটার সঙ্গে এটা গুণ করব, কিন্তু এখন আমাদের আসবে হচ্ছে মাইনাস y1 x2, আবার এইটার সঙ্গে এটা গুণ করে দিব মাইনাস y2 x3, আবার এটার সঙ্গে এটা গুণ করে দিব মাইনাস y3 x1। এইটা করার পরেই আমাদের যে মানটা আসবে সেটাই মূলত এটার এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে, এটা সহজ না? হ্যাঁ, এটা কিন্তু তুমি যদি যখন প্র্যাকটিস করতে থাকো তখন কিন্তু ইজি হয়ে যাবে। এটাই মূলত এখানে করেছে, দেখো এটা করলো, এটা করলো, এটা করলো, মাইনাস x2 y1 x2 y3, এটা। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়ে দেখি। এখানে একটা খেয়াল রাখতে হইব, সেটা হচ্ছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে, একটু পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত। দেখো এখানে যখন তোমার একটা ত্রিভুজ, আমরা তোমাকে কী করতে হবে, যখন তোমাকে এটা বসাতে হবে, আগে বসানোর পরে মানে কোনটা আগে x1 কোনটা y1 ধরবা, এখানে তো তোমাকে বলা নাই, তাই না? তোমাকে এটা বলা আছে, এটা বলা আছে, এটা বলা আছে, এখন কোনটা আগে কোনটা পরে খেয়াল করো। সাধারণত এ বি সি তারপরে এই হয়, কিন্তু এখানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে আর কি। ঠিক আছে, ঘড়ি কাঁটা কীভাবে যায়, এইভাবে যায়। ঠিক আছে, ঘড়ি কাঁটা সাধারণত এইভাবে যায়, তাই না? উপর থেকে শুরু হয়। তো তুমি কি করবা, তুমি উপর থেকে শুরু না করে তুমি এদিক থেকে শুরু করবা। ঠিক আছে, এদিক থেকে শুরু না করে এদিক থেকে শুরু করে নিয়ে আসবে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, আপাতত দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকটা না বুঝতে পারলে সমস্যা নেই। দেখো প্রথমে এ ছিল, বি ছিল এবং সি ছিল, তো বিপরীত দিক থেকে নিয়ে এ বি সির ক্ষেত্রফল প্রথমে আমাদের হাফ বসাইছি, হাফ বসানোর পরে কিন্তু x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1। ঠিক আছে, এখন কি করলাম, কি বলেছিলাম প্রথমে, এটার সঙ্গে এটা গুণ, তো 3 দুগুণে মানে 6 দুগুণে 12, প্লাস প্লাস দিলাম 4 5 20, তারপরে কি করব, আবার প্লাস দিব, এখানে প্লাসই দিছিল, -1 × 3 হচ্ছে -3 হয়ে গেছে, এই জন্য আর কি এটা মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছি? মানে আমি যদি লাইনটা একবার লিখি, প্রথম লাইনটা করি, হাফ তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট লিখি, 2 × 6 যোগ 5 × 4, তারপরে যোগ -1 × 3। ঠিক আছে, এখন কি করব, মাইনাস মাইনাস কি, এটার সঙ্গে সরি 3-এর সঙ্গে 5 উল্টা দিকে ঘুরবো, মাইনাস, তাহলে -3 × 5। ঠিক আছে, আবার -6 × -1 6 × -1, আবার -4 × -4 × 2। ঠিক আছে, কোনো সমস্যা আছে? করলাম তো এখন সমান সমান দিয়ে, তাহলে হাফ থাকতেছে 6 দুগুণে 12 যোগ 4 5 20, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো -3 -3 5 15। দেখো
-6 মাইনাস মাইনাসে প্লাস, +6 মাইনাস 4 দুগুণে 8, ঠিক আছে? এটা হয়ে গেল সমান সমান যা অ্যান্সার আসবে, অর্থাৎ হাফ অফ 12 সমান সমান 6 স্কোয়ার ইউনিট। বুঝতে পেরেছ? এই ফর্মুলাটাই প্রথমে কীভাবে লিখবো, x1 y1 x2 y2 x3 y3 এবং আরেকবার হচ্ছে x1 ঠিক আছে, লিখলাম। তারপরে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, যোগ যোগ যোগ, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, মাইনাস এটার সঙ্গে এটা গুণ। এভাবে করেই আমরা মূলত সাজিয়ে নিব, জাস্ট বিপরীত দিকে ঘুরে না হলো, এটা একটু খেয়াল রাখতে আর কি। সাধারণত সবগুলো মূলত ওইভাবেই A B C, তো দেখো এখানেও 1 3 x1 y1 5 1 এটা দিলাম, এটা এত করে নিলাম এবং ক্ষেত্রফল 4 বর্গ হলে আর এর সম্ভাব্য মান সমান নির্ণয় করো, ঠিক আছে? তো আর এর সম্ভাব্য মান, তো যেহেতু এটা বর্গ একটু দিয়ে দিচ্ছে, এটা সমান সমান এত, এটা সমান সমান 4, তো প্লাস মাইনাস নিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা পরের দিন দেখি, আজকে এতটুকু পর্যন্ত থাকো, ঠিক আছে?